বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল হল জাফলং। সিলেট শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। জাফলং এর বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্ত অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুও আকর্ষণ করে অনেককে। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা এখানে পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। ১৯৫৪ খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলং এর বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন। আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন, তেমনি বাস করেন উপজাতিরাও। জাফলং এর বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে ৫টি খাসিয়াপুঞ্জি। এই এলাকাগুলোতে খাসিয়া উপজাতিরা বসবাস করেন। জাফলং যেতে হলে প্রথমেই আমাদেরকে যেতে হবে সিলেট জেলায়। ঢাকা থেকে প্রায় ২৩৫ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত সিলেট। সিলেট শহরটি থেকে আরো প্রায় ৬৫ কিলোমিটার উত্তর দিকে জাফলং 0 পয়েন্ট অবস্থিত। এটি একটি সীমান্তবর্তী এলাকা। জাফলং যাওয়ার পথে রাস্তার দুধারে জৈন্তাপুরের অনেক মনোরম দৃশ্য আপনাদের চোখে পড়বে। আমরা জাফলং সংগ্রাম সীমান্ত পুঞ্জিতে এসে পৌঁছেছি। দূরে যেই নদীটি দেখা যাচ্ছে সেটি পিয়াইন নদী, আর নদীর বিপরীত পাশে যেই সারি সারি পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলো ভারতে অবস্থিত। বর্ষার সময় এই পাহাড় থেকে ছোট বড় নানা আকারের পাথর এই পিয়াইন নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, আর তাই এখানে অনেকেই পাথরের ব্যবসা করে থাকে। প্রায় সময়ই এই পিয়াইন নদীতে পর্যটকদের গোসল করতে দেখা যায়। দূরেই জাফলং 0 পয়েন্টে বাংলাদেশ ও ভারতের দুটি সীমান্ত চেকপোস্ট দেখা যাচ্ছে। একজন শরবত বিক্রেতা পর্যটকদের কাছে শরবত বিক্রি করার জন্য এই জায়গাটিতে বসে আছেন। প্রতি বছর পিয়াইন নদীতে পর্যটকদের প্রাণহানির ঘটনা সহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এখানে টুরিস্ট পুলিশের তৎপরতা সবসময় দেখতে পাওয়া যায়। At Momota Associates, we believe in building not just structures, but dreams and legacies. We are proud to announce our latest project, the Chaudhuri Kandi Jame Mosque in Goainghat, Silet, a symbol of faith, unity, and architectural beauty. Our team of skilled engineers and architects is dedicated to bringing this vision to life, combining modern construction techniques with timeless Islamic design. At Momota Associates, we understand the importance of community. That's why we offer free consultation and supervision for any mosque or madrasa project, because supporting places of worship is our way of giving back. From foundation to finishing touches, we ensure every detail is executed with precision and care, maintaining the highest standards of quality. We use only best materials to ensure durability and sustainability for generations to come. This project is not just about building a mosque, it's about strengthening the bond within the community and creating a sanctuary for prayer and reflection.
Do you have a dream project for a mosque or madrasa? Let us help you bring it to life with free consultation and supervision from Mamata Associates. Together, let's build a brighter future. Mamata Associates, your trusted partner in construction and civil engineering. শীতকালে এই পিয়াইন নদীর খুবই অল্প একটা অংশে পানি থাকে, যেখানে বর্ষাকালে সম্পূর্ণ নদীটি থাকে পানিতে কানায় কানায় পরিপূর্ণ। শীতের এই সময়টাতে পিয়াইন নদীতে জেগে ওঠে বিশাল বড় চর, যেই চরে রয়েছে শুধুমাত্র পাথর এবং দুর্বা ঘাস। সারি সারি এই অস্থায়ী দোকানগুলো এখন বন্ধ রয়েছে, যেই দোকানগুলোতে পর্যটকেরা বিভিন্ন জিনিস কেনাকাটা করে থাকেন। মূলত এখানে স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের করা নতুন আইনের ভিত্তিতে এই দোকানগুলোকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। নদীর পাড়ে বেঁধে রাখা সারি সারি এই নৌকাগুলোতে করেই মূলত পর্যটকেরা পিয়াইন নদীতে ভ্রমণ করে থাকেন। এরকম একটা নৌকা ভাড়া করতে একজন পর্যটকের খরচ করতে হয় 500 থেকে 800 টাকা। একদল পর্যটক নৌকায় করে পিয়াইন নদী ভ্রমণ করছে। সাধারণত শীতের এই মৌসুমটাতে পিয়াইন নদীতে পাথরের উত্তোলনের কাজ বন্ধ থাকে, কেননা তখন এখানে পর্যটকদের আগমন বেড়ে যায়। পর্যটকদের নানাবিধ সমস্যা এড়াতেই মূলত এই সময়টাতে পাথর উত্তোলন বন্ধ থাকে। এ সময় এখানকার স্থানীয় মানুষজন বেছে নেন অন্য কোনো পেশা। আমাদের চোখে পড়ল ছাতা মাথায় একজন নদীর পাড়ে পর্যটকদের কাছে কিছু বিক্রি করার চেষ্টা করছেন। আপনার নাম কি দা? আমার নাম কোহিনুর। কোহিনুর আপা। আচ্ছা, এমনি আপনার বাচ্চা কাচ্চা আছেন? জয় আমার এক ছেলে। এক ছেলে। ছেলে কি তা ছোট না বড়? 7-8 বছর চলে, মাদ্রাসাত পড়ে। আপনার হাজবেন্ড কি তা করে? কোথা করে না? জি না। আচ্ছা, তো আপনি যে ও বিজনেস কররা, এটা কি আপনার সংসার চলেনি? আলহামদুলিল্লাহ। মানে আপনার হাজবেন্ড যে কোনো কিছু করে না, এটা নিয়ে আপনার কোনো অভিযোগ নাই যে না আমার জামাই কিছু করে না, আপনার কষ্ট করা সারাদিন বই তখনই কেন বা বেচা বিক্রি করা যায় না? আমার কোনো অভিযোগ নাই। জামাই লেখান জামাই না হইলে আমি অভিযোগ করি লাভ আছে নি? আমি দেখলাম আমি কেন আফা আসলে বেচা বিক্রি কররা, ফানও বিক্রি কররা, সিগারেট বিক্রি কররা, একজন মহিলা মানুষ হইয়া তাই নিয়ে কাজটা কররা। তো এই জিনিসটা থেকে আমরা একটা শিক্ষার বিষয় আছে। আমরা অনেক পুরুষ মানুষও কিন্তু কাজ কাম করতে চাই না, যে তাই না একজন মহিলা মানুষ এই কাজটা কররা। আপনার বাসা কই? আশেপাশে নি? জয়। আচ্ছা কোহিনুর আফা, একটা জিনিস আমি দেখলাম যে অন্য মার্কেট কিন্তু বন্ধ আর কি। আপনি মার্কেটও মূলত বওয়ার কথা আসলো, আপনি অন্য বওয়া এখানে আসলে নদীর পাড়ে? আসলে আমাদের সবের দোকান অভিযান আইছে, উপর থেকে অভিযান আইছে, সব দোকান সরাই দিছে। যার কারণে আমি এখন বাধ্য হইছি গাঙ্গের কাছে, নদীর কাছে নৌকার খান দাতাইয়া দোকান লাগাইতে। উপরে দোকান থাকলে নিষেধ দেয়, এই জন্য আমি এখানে এসে দোকান লাগাইছি। এখন এইখানে তো বেচাকিনি কম হইতেছে, উপরে তো মানুষ ঠিকই পর্যটক আসতেছে, কিন্তু উপরে দোকান লাগাইতে দিতেছে না। আমরা গরিবে মনে করেন এই দোকানদারিটা করে আমরা এখানে চলি। এখন হঠাৎ করে আইসা দেখি যে এই অবস্থা, বাধ্য হইলাম দোকানে এখানে এসে লাগাইয়া তো মনে করেন কোন রকম কোনো এখানে বেচাকিনি হইতেছে না, গাঙ্গের কাছে লাগাইছি। আচ্ছা, তো বন্ধুরা আমরা যেটা দেখছিলাম যে কোহিনুর আপা উনি ওনার হাজবেন্ড কোনো কাজকর্ম করে না, ওনার একটা ছেলে আছে যে হচ্ছে মাদ্রাসা পড়ে, ছোট একটা ছেলে, এবং উনি সংসার কিন্তু একাই চালান এবং এখানে একটা ছোট ব্যবসা উনি করে থাকেন। পর্যটকদের কাছে পান, সিগারেট এই জাতীয় জিনিসগুলো উনি কিন্তু বিক্রি করে থাকেন এবং এই কাজটা করার মাধ্যমে উনি ওনার সংসার চালান। বাংলাদেশে এরকম জিনিসও হয় যে একটা মেয়ে মানুষকে শেষ পর্যন্ত সংসারের দায়িত্ব নিতে হয়, এই ব্যাপারটা আসলে খুব কষ্টদায়ক আমার কাছে মনে হচ্ছে। এরকম আসলে এক্সপেক্ট করা যায় না এবং উনি আরো বেশি প্রবলেমে ভুগছেন, কারণ এখানে যে
স্টলগুলো ছিল পর্যটন এরিয়াতে, এখানে বন্ধ করে দেওয়া হয়েছে এই স্টলগুলো, এর কারণে ওনার বেচা বিক্রিও কিন্তু অনেকটা কমে গেছে। আচ্ছা, আমরা এখানে দেখলাম যে অনেক নৌকা নৌবাইল, এই নৌকাগুলো মূলত কি তার লাগি? পর্যটকের লাগি। ও আচ্ছা, তারা নৌকা খড়ি কি তাও ওইদিকে দেয় নাকি? এখানে কি তা ওই সাইডও? খাসিয়া বাগান যায়, আচ্ছা আচ্ছা, পান বাগান, জমিদার বাড়ি, চা বাগান, আচ্ছা মায়ের জন্না যায়। আচ্ছা আফা, আপনার ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার লাগি। ভালো থাকবো আপনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশে সাধারণত মেয়েদের কাজ করাকে স্বাভাবিকভাবে নেওয়া হয় না, তবে যেহেতু তার স্বামী কোনো কিছু করে না, তাই কোহিনূর বাধ্য হয়ে এই কাজটি করছেন। কোহিনূর নামের এই মেয়েটি তার সংসারের দেখভাল করার পাশাপাশি খুব ভালো গানও গাইতে পারেন এবং তিনি আমাদেরকে একটি গান শোনাতে চাইলেন। যার যেমন হয় অভিনয় তেমনি তাহার পরিচয়, যার যেমন হয় অভিনয় তেমনি তাহার পরিচয়, ভবরঙ্গনাট্য মঞ্জে করতে আইছি অভিনয়, ভবরঙ্গনাট্য মঞ্জে করতে আইছি অভিনয়। শিশু যুগ বুড়া বয়স, দিন পুরলে হয় নাটকের শেষ। শিশু যুগ বুড়া বয়স, তিন পর্বে হয় নাটকের শেষ। অমান্য করিলামি নির্দেশ, অমান্য করিলামি নির্দেশ, অভিনয় কলঙ্কময়, ভবরঙ্গনাট্য মঞ্জে করতে আইছি অভিনয়। কেউ সেজেছে মাতা পিতা, উস্তাদ গুরু অগ্নি খাতা, কেউ সেজেছে মাতা পিতা, উস্তাদ গুরু অগ্নি খাতা। কেউ নায়ক আর কেউ নায়িকা, কেউ নায়ক আর কেউ নায়িকা, মঞ্চে নাটক বিশ্বময়, ভবরঙ্গনাট্য মঞ্চে করতে আইছি অভিনয়। দূরে যেই পল্লীটি দেখা যাচ্ছে সেটি হলো খাসিয়া পল্লী। এখানেও অনেক পর্যটকেরা দেখতে যান খাসিয়া জনগোষ্ঠীর জীবন ব্যবস্থা। সামনের এই অংশটি ভারত, যেখানে ভারতীয় বিএসএফ এর একটি চেকপোস্ট রয়েছে। সামনের সারি বাঁধা এই নৌকাগুলোতে যে পর্যটকদের দেখা যাচ্ছে তারা মূলত ভারতের নাগরিক। বাংলাদেশের সীমানা এখানেই শেষ। কিছু স্থানীয় ছেলেদের এখানে ক্যামেরা হাতে নিয়ে ঘুরতে দেখা যায়, যাদের উদ্দেশ্য হলো কিছু অর্থের বিনিময়ে এখানে ঘুরতে আসা পর্যটকদের ছবি তুলে দেওয়া, এবং এভাবেই তারা জীবিকা নির্বাহ করে থাকে। সামনের এই ভারতীয় চেকপোস্টটিতে বিএসএফরা কড়া নজরদারি রাখছেন যেন কোনো বাংলাদেশি এই সীমানা পার করে ভারতের সীমানায় প্রবেশ না করতে পারে।
এখানকার পর্যটকদের মূল আকর্ষণ মূলত ভারতে অবস্থিত ঝুলন্ত এই ডাউকি সেতুটি, যেটি দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটকেরা এখানে এসে থাকেন। এই সেতুটি পিয়াইন নদীর দুই ধারে অবস্থিত ডাউকি শহরকে একত্রিত করেছে। কিছু ভারতীয় পর্যটক ছবি তোলায় ব্যস্ত। জাফলং জিরো পয়েন্টের বিশেষত্ব হল এখানে খুবই কাছাকাছি বাংলাদেশ ও ভারতীয় পর্যটকেরা এখানকার সৌন্দর্য উপভোগ করে থাকেন। এই বাংলাদেশি পর্যটকেরা পানিতে গোসল করা ও ছবি তোলায় ব্যস্ত। এখানে দুটি চেকপোস্ট রয়েছে, একটি ভারতের ও একটি বাংলাদেশের। বর্ষার সময় এই জায়গাটি পানিতে পরিপূর্ণ থাকে, কিন্তু এখন শীতকাল বলে এই জায়গাটি একটি পাথুরে জায়গায় পরিণত হয়েছে। এই অংশটি বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সীমান্ত ফাঁড়ি। এখান থেকে বিজিবি সৈনিকেরা বাংলাদেশের সীমান্ত পাহারা দিয়ে থাকেন। পাহাড়ের মধ্যে যেই নগরীটি দেখা যাচ্ছে সেই নগরীটির নাম ডাউকি শহর, যেটা ভারতে অবস্থিত। সংগ্রাম সীমান্ত ফাঁড়ি থেকে ডাউকি শহরটিকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। এই শহরটি সম্পূর্ণ পাহাড়ের উপর অবস্থিত। সুউচ্চ পাহাড়ের ছায়া, কখনো পিয়াইন নদীর আগ্রাসন, আবার কখনো তার আগলে রাখা, এই সব কিছু নিয়েই এখানকার মানুষের জীবন, যেটি চলে আসছে শত শত বছর ধরে।